নেকাজ চুকে গেল, আপনার পরের জন্মে পাক্কা আপনি নোংরা জায়গায় জন্ম নেবেন। তখন সেই দিন বুঝতে পারবেন ভালো আর খারাপের জায়গা কোথায়। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো, আস্তে আস্তে ভালো জিনিস দেখলাম, যেটা আমি দিদিকে বলে যাবো, আপনাদেরকে বলে যাব। সেটা হচ্ছে একটাই কথা, যে আস্তে আপনাদের এখানে মেয়েদের কিন্তু অন্য জায়গাতে মাথায় কাপড় থাকে না, আপনাদের এখানে প্রত্যেকটা মেয়ের মাথার কাপড়। ওইটি বলবার আগেই তো বলে ফেললেন আপনি। ওইটা তো আমি বলতাম আর কি, মানে ওইটাই তো বলতাম। দাদারা মনে হচ্ছে সাদে কি বিড়াল গাছেই ওঠে, ঠেলাই ঠেলাই পড়েছে, তাই ভাগ্যে ঠান্ডা পড়ছে, নাহলে ঘরে গিয়ে দেখবেন কিরকম হয়। আর একটু আপনাদের বলি, আমার তো বীরভূমে বাড়ি, না কি বলছেন, আর আপনাদের বাঁকুড়াতে বাড়ি। তো আমি কোনো জায়গার নিন্দা করছি না, সব জায়গারই নিয়মটা বলছি। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন এখনো 75 বছর বয়স, মাথার কাপড় এই পর্যন্ত আছে, একবারে সরাবে না। আমার কাকিমা বেঁচে আছেন, সত্যি সত্যি কোথায় গেল, খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার কিছু নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে একটা কথা বলি, আপনারা বাম্পার রাখবেন, অন্তত হাইওয়ে রোড করে দেবেন না। আচ্ছা বলুন তো মায়েরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে মেয়েরা নিত পর্দা, এখন আর নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা আর পর্দা। কি যুগে পৌঁছালাম আমরা, না না কোন যুগে। আবার দেখবেন এইদিকে এইদিকে এইদিকে, আমি আসতে আমার মাকে কীর্তন করার পর মাঝে মাঝে গল্পগুলো বলি, বাবা আমার নাই তো 2 বছর চলে গেছে। আসতে তো মাকে কি বলি, মা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম স্কুলে, তখন প্যান্টের জায়গাটা ফেটে যেত, তুমি সেলাই করে দিতে। স্কুলে গিয়ে উঠবার সময় 4 দিয়ে উঠতাম যাতে ফেটে না যায়। আমি মাকে বললাম, মা এখন যদি আমার জন্ম হতো কোনো অসুবিধা ছিল না। বলে কেন? এখন সেলাই করতে হতো না, জিন্সের প্যান্ট কিনতাম 25 জায়গা ফাটা, কোনো অসুবিধা। যত ফাটা পড়বেন তত ফ্যাশন তৈরি হচ্ছে। কি যুগ এলো দাদা, হ্যাঁ, ফাটা প্যান্ট তার আবার ফ্যাশন, কত এইখানে ফাটা, ওইখানে ফাটা, ওইখানে ফাটা, যত ফাটা পড়বেন তত আপনার লাভ আছে। না আমরা না কত জঘন্য জায়গায় পৌঁছাচ্ছি। এগুলো তুলে ধরার একটাই কারণ, আপনার সমাজকে ভালো করুন, ভদ্র ছেলে তৈরি করুন, ফাটা প্যান্ট পরা নয়, ভদ্র ছেলে তৈরি করুন, ভালো ছেলে তৈরি করুন। আমি একটা নিবেদন রাখতে যাই, আপনাদের খাতরাত এখন আমার চোখে পড়ে নাই, কিন্তু অন্য জায়গায় পড়েছে। দেখবেন অনেকে সেলুনে যায়, দাদা আমাকে হানি সিং কাট করে দিন তো। হানি সিং মানে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আহ কি ডিজাইন। হ্যাঁ বাবা দেখিয়েছে, বাবা কিন্তু বয়স্ক লোক বলছে এরকম করে দেখিয়ে দিয়েছে, তার মানে এইখানটা কাটা, এখানে একটা ঝুঁটি নেওয়া থাকে। তো হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তোমার দেখে দেখে যখন সবাই করছে, এক কাজ করো, তুমি গোটাটাকে চেঁচে দাও, একটা শিখা রেখে দাও, তাহলে হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে নাম লিখিয়ে দেবে আর কি, যদি করতে পারে তাহলে। তো লক্ষ্য করুন, আমি যে জায়গায় ছিলাম এই কথাটা বলার মধ্যে, লীলার মধ্যে যাবো, তত্ত্বের মাধ্যমে সবার কাছে অনুরোধ হল এই জায়গাটি দর্শন করবেন। বিল্লমঙ্গল ঢুকলো, অহল্যা দরজা খুলে দিল। অহল্যা স্বামী বলল, কি ব্যাপার, তুমি ঢুকে গেলে কেন? কি চাও ব্রাহ্মণ? সেবা চাই। আসলে বিল্লমঙ্গলে মনে কি ইচ্ছা বলুন তো? এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি। কাকে? অহল্যাকে। এর কাছে যাব, সেবা গ্রহণ করব, দক্ষিণাস্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। কু মনোভাব নিয়ে গেল। যখনই দরজায় গেছে ভিক্ষা দাও, তখন মেয়েটি কি করেছে? বাড়ির ভেতরে ঢুকে গেছে মা। অহল্যার স্বামী বণিক বলে উঠলো, এই যে বৈষ্ণব যার বাড়িতে আসে, যে বাড়িতে না হয় বৈষ্ণব সেবন, তার বাড়ি হয় শ্মশান সমান। তুমি এক কাজ করো, বৈষ্ণবকে সেবা দাও। মাইলা অহল্যা, সবাই তাকান আমার দিকে, অহল্যা রন্ধন তৈরি করে বিল্লমঙ্গলকে খেতে দিতে গেল। বিল্লমঙ্গল যখন সেবা করলো, বলল, তুমি আমাকে দক্ষিণা দাও। ওগো বণিক। বণিক বলল, কি দক্ষিণা চাও? বলে, এই দক্ষিণা চাই, তুমি যা বলবো তাই দেবে। বলে, হ্যাঁ তুমি যা চাইবে তাই দেব। বিল্লমঙ্গল সুযোগে পেয়ে গেল, দক্ষিণা যদি দেবে, আজ রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। না বলো না, বলো না, না বলো না, বলো না, ব্রাহ্মণ করে বলো চমকে গেল।
অহল্যা বাড়ির ভেতর গিয়ে নারায়ণের মন্দিরের সামনে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার মায়ের কোলে যখন জন্ম নিয়েছিলাম আমার মৃত্যু হলো না কেন? আমি যদি মরে যেতাম তবে আমার ভালো হতো, কারণ এমন কথা শোনার আগে পর পুরুষকে আমার শরীরটা দেবো কি করে? ও যতই ব্রাহ্মণ হোক আর যাই হোক না কেন, আমি কি করে আমার দেহটাকে আমার স্বামীর কাছ থেকে নিয়ে গিয়ে বিলিয়ে দেবো? না, আমি পারবো না। যখন এইভাবে কাঁদছে তখন ব্রাহ্মণ অহল্যার স্বামীকে বলেছে যে তোমার স্ত্রী সুন্দর করে সে যে আমার কাছে না আসে, তার স্মৃতির সিঁদুর থাকবে না, হাতের শাখা থাকবে না, তুমি ভস্ম হয়ে যাবে। অহল্যা শুনতে পেয়ে ছুটে এসে স্বামীকে বলল, স্বামী আমি তো নারী, একজন নারী হয়ে কি করে পুরুষকে কথা বলতে পারে? কিন্তু মেয়েদের সব চাইতে দামি হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া। একটা সতী নারীর 5টা পতি থাকে মা। স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো, হাতের শাখা শঙ্করচূড়ের শরীর থেকে তৈরি হলো, হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো, আর নিজপতি আর পরমপতি 5টা পতি আমাদের আছে। মায়েরা স্মৃতির সিঁদুর 5টা জায়গায় লাগাতে পারেন। একটা স্মৃতিতে, একটা টিপ নিচ্ছেন ওখানে, একটা কণ্ঠে, একটা শাখাতে, একটা কাপড়ের কোণে, এই 5 জায়গায় সিঁদুর লাগাতে হয়। আমার সিঁদুর যদি চলে যায় তাহলে তুমি তো চলে যাবে স্বামী, বলো আমি এখন কি করব? অহল্যার স্বামী বলে উঠল, তুমি যদি রাজি থাকো তবে ব্রাহ্মণের সেবায় তোমাকে লাগিয়ে দেব। স্বামী, একজন স্ত্রী তার স্বামীকে রক্ষা করার জন্যে কত দেব মন্দিরে রোগ হলে নিয়ে যায়, কত ডাক্তার দেখায়, কত কবিরাজ দেখায়। আমার স্বামী চলে যাবে, আমি বিধবা হয়ে থাকবো, তা চাই না। তুমি যদি অনুমতি দাও তবে আজকের রাত্রিতে ব্রাহ্মণের সেবায় লেগে আমার দেহটাকে বিসর্জন দিয়ে আমার স্মৃতির সিঁদুর রক্ষা করতে চাই, আমাকে সাজিয়ে দাও।